পাম্পে তেল নাই, শিশুদের টিকা নাই, ঋণ সহায়তা নাই, দেশ আছে তবু উন্নয়ন নাই, ফুটানি মারাও সংসদে। খাম্বা বাবা চলে যাও তুমি। অবশ্যই ভারতীয় পণ্য আমাদের বয়কট করা উচিত। আমি আমার নিজের প্রেক্ষাপট অনুযায়ী বলবো যে আমি কোনো ইন্ডিয়ান পণ্য ব্যবহার করতে রাজি না। দেশের নাগরিকবৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করে। ভারত যা দ্রব্য মজে আছি ব্যস্ত, চিড়ে মুড়ি খাই না ভুলে গেছি দহিবাত, জীবনটা জুড়ে আছে ভারতদেশি পণ্য, বয়কটে যাব তাই পথ খুঁজি অন্য, পথ খুঁজে পাই যদি আমাদের দেশটা, স্বদেশি জুয়ারে ভাসি তবে সার্থক হবে আমাদের চেষ্টা। আপনারা আজকে থেকে ভারতীয় যতগুলো পণ্য আপনারা ব্যবহার করেন নিত্য প্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেন। আমরা ওদেরকে হাতে মারবো না, ওদেরকে ভাতে মারতে চাই। আবেগ ঘচু, নিজের দেশে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, মহিলারা হাঁড়ি কড়াই হাতে নিয়ে রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে, আন্দোলন করতে, আর তুই ভারতকে ভাতে মারবি। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পাম্পে তেলও নেই, তবুও ফুটানি মারে পাকিস্তানের না যায় সন্তানরা। ঘরে কারেন্ট নাই, পাম্পে তেল নাই, শিশুদের টিকা নাই, ঋণ সহায়তা নাই, দেশ আছে তবু উন্নয়ন নাই, ফুটানি মারাও সংসদে। খাম্বা বাবা চলে যাও তুমি। ভর দেবেন বানের শীষে, চৌকা দো খাবে মিলেমিশে, বাংলা আর বাংলা নেই, বাংলা হয়ে গেছে বোয়াকা। আজকে শুনেন 2 কোটি লোক মারা গেছে, কালকা কাপড়ের কাপড় কিনতে পারবেন না, কারণ সব জায়গায় যায় দেখবেন কাপড়ের কাপড়ই নাই। আমরা ওদেরকে হাতে মারবো না, ওদেরকে ভাতে মারতে চাই। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? আমি বেতন পাই হলো 20,000 22,000 টাকা। আমি একজন সাধারণ মানুষ, আপনি প্রতিদিন 1000 টাকা 2000 টাকার বাজার করতে পারবেন? এটা কোন ধরনের কথা? গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সাতে যাবেন রিক্সা ভাড়া বাড়তি, হ্যাঁ শুধু বাড়ে না আমার। দিল্লি থেকে কাঁচা লঙ্কা যদি না যায় তাহলে বাংলাদেশে কাঁচা লঙ্কার দাম হয় 400 টাকা। এরা আবার বলে কিনা দিল্লি না ঢাকা। ইন্ডিয়া ছাড়া চলতে পারবো, ইন্ডিয়া ছাড়া কেমন চুল মুকুটি কমে গেছে। আপনি যেমন কাঁচা মরিচ ইন্ডিয়াতে 800 এলসি মরিচ অটোমেটিক দাম কমে যায় 100 টাকা কেজি, 400 টাকা গিয়ে বুঝছিল ওটা 100 টাকা কেজি। তা আপনার দেখা যাচ্ছে আবার ইন্ডিয়া ছাড়া আমরা ইন্ডিয়া ছাড়া চলতে পারবো, ইন্ডিয়া ছাড়া কেমন চুল মুকন। এরপর দিল্লি না ঢাকা করার আগে বাড়ির ছাদে 2-4টা কাঁচা লঙ্কার গাছ লাগিয়ে নেবে, তারপর বলবে দিল্লি না ঢাকা। বাজারে কাঁচামরিচের আগুন নিভাতে দিল্লি থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ঢাকায় এলো 100 টন কাঁচামরিচ। বিশেষজ্ঞরা বলছেন কাঁচামরিচের মতো নিত্যপণ্যের জন্য যদি দিল্লির দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হয়, তবে ঢাকা ঢাকা বলে গলা ফাটানোর আগে নিজেদের ছাদে অন্তত 2টো মরিচ গাছ লাগানো উচিত। দিল্লি না ঢাকা? আরে পাগলা, দিল্লি ছাড়া উপায় নাই। আমাদের বাংলাদেশের সঙ্গে ওই পাশের দেশের সম্পর্কটা ভালো হওয়া উচিত ছিল, কিন্তু 17 বছর আমাদের একটা রাজনৈতিক দলের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে, আমাদের দেশের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক হয় নাই। কিন্তু আমরা চেয়েছিলাম এই দেশের মানুষের সঙ্গে ভালো সম্পর্কটা থাকবে। কথায় আছে সুখে থাকতে ভূতে কিলায়। হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন পাশের দেশের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। হাসিনা সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর এই দিল্লি না ঢাকা করতে করতে পুরো দেশটার 12টা বাজিয়ে রেখে দিয়েছে। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? গত মাসেও এই চিনি গুঁড়া চাল অর্থাৎ পোলায়ের চাল 130 টাকা দিয়ে কিনে খেয়েছি, আর এখন 230 টাকা। আহা, দেশের হুকা মারা সারা। আমি কইলো তো বালা না, দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। কল্লাই দিব ইনশাআল্লাহ। প্রতিবাদ করুন, প্রয়োজনে জিহাদি বাহিনী গঠন করুন, লং মার্চ করব, মোদির কল দিব ইনশাআল্লাহ। মোদির মস্তক ভেঙে চুরচুর করে ফেলবো ইনশাআল্লাহ। তো এর আছেন না সবাই ইনশাআল্লাহ। ভারতে একটা প্রবাদ আছে, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার।
তো এরা হচ্ছে এক একটা নর্দমার কীট এরা। তো এদের কোথায় ভারত সরকার কোনো সাড়া দেবে না, কারণ এরা পায়ের ধুলার যোগ্য নয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেশের নাগরিক বৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। বাংলাদেশের নাগরিক বৃন্দ, ভারতের পণ্য বয়কট করুন, আর দরকার পড়লে ভারতের কাছ থেকে আমরা ডিজেল কিনে নেব। মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে ভারত থেকে ডিজেল আমদানি করছে। রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের পক্ষ থেকে ভারতের 2 প্রতিষ্ঠানে পাঠানো প্রস্তাবে আগামী 4 মাসের মধ্যে 50,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে সরবরাহের আহ্বান জানানো হয়। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশের দিনাজপুরে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। দেশের নাগরিক বৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। অবশ্যই ভারতীয় পণ্য আমাদের বয়কট করা উচিত। আমি আমার নিজের প্রেক্ষাপট অনুযায়ী বলবো যে আমি কোনো ইন্ডিয়ান পণ্য ব্যবহার করতে রাজি না। এদিকে বলবো যে ভারতের পণ্য বয়কট করুন, আর দরকার পড়লে ভারতের ডিজেল, ভারতের বিদ্যুৎ ব্যবহার করব। আর যদি না পাই তাহলে রাস্তায় দাঁড়িয়ে বলবো খাম্বা আছে কারেন্ট নেই। खंबा से करन নাই, खंबा से करन নাই, खंबा से करन নাই। এইবারে বুঝতে পারলাম যে জনসংখ্যা 18 কোটি থেকে 51 কোটি কি করে হয়ে গেল। মানে বিদ্যুৎ তো নেই, তার জন্য বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 18 কোটি থেকে 51 কোটি। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। ভারতের কথা ছাড়ো, বাংলাদেশ আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছে। যেই দেশে মানুষের মূল্য নাই, মানুষকে যে দেশে 2 টাকার মূল্য দেওয়া হয় না, এই দেশে থেকে ভবিষ্যৎ পরিকল্পনা করা বোকামি। তাই যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবেই সম্ভব দেশ থেকে বের হওয়া উচিত। আপনার জন্য ভালো, নেক্সট প্রজন্মের জন্য ভালো। হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন পাকিস্তানের নাজায়েজ সন্তানরা বলতো যে হাসিনা গোটা বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে, বাংলাদেশের যত গ্যাস সব ভারতকে দিয়ে দিচ্ছে। তাহলে আজকে তো হাসিনা ক্ষমতায় নেই, তাহলে গ্যাস যাচ্ছে কোথায়? গুড কোশ্চেন। যে ছাত্র নেতারা নতুন বাংলাদেশ গড়লো, গ্রেট বাংলাদেশ, বাংলাদেশটাকে স্বাধীন করলো, যে ছাত্র নেতাদের পকেটে 10 টাকা থাকতো না বিড়ি টাঙার জন্য, তাদের পকেটে আজকে লক্ষ লক্ষ টাকা কোথা থেকে এলো মামু? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। এই নতুন বাংলাদেশ গড়তে গিয়ে, স্বাধীন বাংলাদেশ বানাতে গিয়ে পুরো দেশটার পুরো হগা মেরে ছেড়ে দিয়েছে। কল্যাণ দিব ইনশাআল্লাহ। প্রতিবাদ করুন, প্রয়োজনে জিহাদি বাহিনী গঠন করুন, লং মার্চ করব, মোদির কল দিব ইনশাআল্লাহ। পাকিস্তানের নাজায়েজ সন্তানরা ভারতের মোদির পিছনে পড়ে আছে, আর বাংলাদেশের প্রশাসন অন্যদিকে ব্যস্ত আছে। বাঁচতে হলে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন। অত্যন্ত আক্ষেপের সাথে এই কথাটা বলছি, কারণ প্রতিনিয়ত দেশের যে অবস্থা চলছে, প্রতিনিয়ত দেশে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে, মব হচ্ছে, কারো জীবনের একেবারে চাইরানা দাম নাই। যারা পড়াশোনা করছেন, ভাবছেন ভালো একটা ভবিষ্যৎ গড়বেন, প্লিজ প্লিজ সবাই সময় থাকতে দেশ ছাড়েন, সময় থাকতে নিজের ভবিষ্যৎটা করেন, কারণ ওখানে থাকলে আপনাদের জীবনটা অন্ধকার হয়ে যাবে। এখনকার যে সময়, এখনকার যে পরিস্থিতি দেশে চলছে, খুবই ভয়াবহ একটা পরিস্থিতি দেশে চলছে। দরকার হলে আপনি উগান্ডা চলে যান, সৌদি আরব চলে যান, কাতার, ওমান, যেখানে মন চায়, জার্মানি, যেভাবে পারেন, যত দ্রুত সম্ভব পারেন তত দ্রুত সম্ভব দেশ ছেড়ে চলে যান, দেশ ছেড়ে চলে যান। অত্যন্ত আক্ষেপের সাথে বলতেছি, কারণ দেশ ভালো নেই, এখানে কারো জীবনের নিরাপত্তা নেই। আপনি বলতে পারবেন না যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ আপনাকে অ্যাটাক করবে না, কেউ আপনাকে মব সৃষ্টি করে আপনার উপরে টর্চার করবে না, অত্যাচার করবে না। এটার গ্যারান্টি কেউ দিতে পারতেছে না, একেবারে কেউ না, দেশের প্রধানমন্ত্রী পর্যন্তও না। কেউ, কারো জীবনের কোনো প্রকার নিরাপত্তা নেই। তাই সময় থাকতে দেশ ছাড়ুন, ভালো থাকুন, যে যেখানেই থাকুন ভালো থাকুন।
কারেন্ট নাই, গ্যাস নাই, 2 মাস পর দেখবেন পিন্ধনে কাপড় থাকবো না বাঙালি। বাঙালির সামনে বিপদে আছে। আর কয়দিন যদি থাকতো বাঙালি, দেশে পারমাণবিক তৈরি করতো, পারমাণবিক তৈরি করতো। এই দেশটা আমাদের পারমাণবিক তৈরি করতো। রাশিয়া তাই না পারমাণবিক তৈরি করলো এই দেশে। তবে বাংলাদেশের পরিস্থিতি যেন আগের অবস্থায় ফিরে আসুক, বাংলাদেশের সুখ শান্তি ফিরে আসুক, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে জীবন যাপন কাটাক, এটাই আমরা প্রার্থনা করব। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। যাই হোক, আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। অনেক অনেক ধন্যবাদ।